হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার নিউ ইয়ার খুব সুন্দরভাবে যাচ্ছে, সাথে পড়াশোনাটাও কিন্তু সুন্দরভাবে চলছে আশা করছি। চলো চলে যাই আজকে আমাদের পরবর্তী ক্লাসে। মানে আজকের আমাদের টপিক হচ্ছে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করব, যেরকম কথা দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, যে আমরা কোন কনস্টিটিউশন থেকে কোন পার্ট আমরা ইন্সপায়ার্ড হয়েছি আমাদের কনস্টিটিউশন বানানোর জন্য, সেগুলো আজকে আমরা ডিসকাস করব। এখনো অবধি আমার এই স্টেটমেন্ট গুলো, আমার এই কথাগুলো যাদের একটু অবাক লাগছে, তারা বুঝতেই পারছো আজকে তাদের ফার্স্ট ক্লাস। অতএব তোমরা প্রথম দিকের ক্লাস করোনি, তাই অবশ্যই সেই ভিডিওগুলোকে চেক আউট করে আজকের এই ক্লাসে আসো। প্রবাবলি থার্ড কি ফোর্থ ক্লাস এটা নিয়ে কনস্টিটিউশনের, তাই অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যতগুলো ক্লাস আছে করো। এটা কিন্তু একটা সিকোয়েন্সে চলছে, সুতরাং আজকের পার্টটা বুঝতে গেলে অবশ্যই সেটা আগে দেখে আসো। এবং যারা ল ব্যাকগ্রাউন্ডের নয় বাট ল অপশনাল রাখছো কোনো কম্পারেটিভ এক্সামে, কিংবা ইন্ডিয়ান পলিটি যাদের মেজর, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, শুধুমাত্র কম্পারেটিভ অ্যাসপিরেন্টস নয়, ল স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো আসছে বিভিন্ন কম্পারেটিভ এক্সামে। বিভিন্ন হায়ার লেভেলের কম্পারেটিভ এক্সাম ল এর জন্য আছে, সেটা ক্ল্যাট হতে পারে, সেটা নেট সেট হতে পারে, সেটা পিএইচডির কোনো এন্ট্রান্স টেস্ট হতে পারে। তো সুতরাং এই চার্টটা কিন্তু ভালো করে রপ্ত করে নাও। বিভিন্ন জায়গা থেকে এটা রিসার্চ করে একটা কম্পারেটিভ স্টাডি তৈরি করা, যে বিভিন্ন পার্ট, মানে আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন পার্ট কোন কোন কান্ট্রি থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। কারণ কনস্টিটিউশন একটা ইটসেলফ অনেক বড় ডকুমেন্ট, আমাদের কান্ট্রিটা অনেক বড় রিটেন ডকুমেন্ট। এটা কিন্তু কনস্টিটিউশন আমাদের রিটেন লেন্দিয়েস্ট ডকুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে আনরিটেন, এই পয়েন্ট আমি বলে রাখি, এটা আমি জাস্ট এখানে স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি। রিটেন রিটেন অ্যান্ড লেন্দিয়েস্ট, এটা কিন্তু কনস্টিটিউশন কোথায়? ইন্ডিয়ায়। এবং আনরিটেন অ্যান্ড লেন্দিয়েস্ট, এটা কোথায়? এটা কিন্তু ব্রিটেন কনস্টিটিউশন। তাহলে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন বললে কিন্তু দুটোই আনসার হতে পারে, একটা ইন্ডিয়া একটা ব্রিটেন, বাট এখানে বলে দেওয়া হবে রিটেন কোনটা, ইভেন আনরিটেন কোনটা। আনরিটেন লেন্দিয়েস্ট হলে হয়ে যাবে ব্রিটেন, ব্রিটিশ কনস্টিটিউশন, এবং রিটেন লেন্দিয়েস্ট হলে হয়ে যাবে আনসার ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো অবশ্যই বুঝতে পারছো আমাদের কত বড় একটা ডকুমেন্ট, এটা লেন্দিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাই লেন্দিয়েস্ট কনস্টিটিউশন হওয়ার জন্য তাকে প্রচুর ইন্সপিরেশন নিতে হয়েছে, প্রচুর আইডিয়া নিতে হয়েছে, বিভিন্ন কান্ট্রি থেকে আইডিয়া নিতে হয়েছে, যে তারা তাদের দেশে এটা কিভাবে রেগুলেট করছে। এই জিনিসটা, এই কনসেপ্টটা তাদের দেশে বেশ ইউনিক মনে হয়েছে। তাই আমাদের যারা ড্রাফট করেছেন, আমাদের কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি এবং কনস্টিটিউশন মেকার যারা ছিলেন তৈরি করার সময়, এবং যারা করেছেন, তারা কিন্তু সেই সব দেশ থেকে কনসেপ্ট নিয়েছেন, সেই সব দেশের আইডিয়া বড় করেছেন, সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। তো এই কনসেপ্ট গুলি আমরা পড়বো, যে কোন কোন পার্ট কোন কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। প্রথমেই আসছে ইউএসএ। ইউএসএ থেকে কি কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস এর মতন কনসেপ্ট নেওয়া হয়েছে, প্রিয়াম্বল ইটসেলফ একটা আইডিয়া নেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, যেগুলো আমরা আগে পড়বো, কনস্টিটিউশনটা যখন আরো আগে আগে পড়বো, মানে পরবর্তীতে পড়বো, সেগুলোতেও আছে এই টপিক গুলো। এবং ফাংশনস অফ দ্য প্রেসিডেন্টস, ভাইস প্রেসিডেন্টস, ইমপিচমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, কিভাবে তাদের ইমপিচ করা হচ্ছে, সেগুলো কিন্তু সমস্ত গুলো নেওয়া হয়েছে। ইউএস এর কনস্টিটিউশন কিভাবে হ্যান্ডেল করছে, বা ইউএসএ রা কিভাবে এটাকে এই ব্যাপারটা দেখে, তাদের কিভাবে রেগুলেট করা হয়, সেইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমাদের কনস্টিটিউশনে আইডিয়াটা বড় করা হয়েছে। এবারে ব্রিটেন কনস্টিটিউশনে কি আছে? রুল অফ ল, বাইক্যামেরাল পার্লামেন্ট, আমাদেরও যেমন বাইক্যামেরাল পার্লামেন্ট আছে, সেরকম কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবং কানাডা থেকে কি নেওয়া হয়েছে? ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার এবং রেসিডিউরি পাওয়ার অফ সেন্টার। ঠিক আছে, যে আমাদের প্রত্যেকটা স্টেটে একটা করে পাওয়ার দেওয়া থাকলেও, প্রত্যেকটা রাজ্যে একটা করে পাওয়ার দেওয়া থাকলেও, আলটিমেটলি এটা পাওয়ারটা রেগুলেটেড হচ্ছে কার? রেসিডিউরি পাওয়ার কার আছে? সেন্টারের আছে। তো এই কনসেপ্টটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। জার্মানি, যেটা ওয়েমার কনস্টিটিউশন, সেটা কি হয়েছে? যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের সবার আছে, আমরা পড়বো পরবর্তী ক্লাসে, এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কেউ হ্যাম্পার করতে পারে না। বাট কখনো কখনো কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমাদের সাসপেন্ড হয়ে যেতে পারে। কখন হবে? যখন কান্ট্রিতে, আমাদের দেশে, আমাদের নেশনে কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে। এই এমার্জেন্সি তিন রকমের হতে পারে: ন্যাশনাল এমার্জেন্সি,
স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই এমার্জেন্সি গুলো কিন্তু যদি এরকম সিচুয়েশন, এরকম ক্রাইসিস তৈরি হয় কান্ট্রিতে, তাহলে কিন্তু তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সাসপেনশন তো হতে পারে। যেমন কোভিড-19 এর সময় আমাদের কিন্তু অনেক ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে গেছিল। আমার দোকানে যাওয়ার অধিকার আছে, কি আমার এটা কেনার অধিকার আছে, কিংবা আমার শপিং করার অধিকার আছে, মানে আমার আর কি বেসিক যে নিডস গুলো আছে লাইফের, যে আমি কেন আমার মানে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস যখন পড়াবো তখন বুঝতে পারবে তোমরা যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে বেসিক নিডস গুলো রয়েছে, যেটা আমাদের রাইট টু লাইফের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু সাসপেন্ড হয়ে গেছিল। আমাদের দোকান বন্ধ, আমাদের বাজার বন্ধ, মানে একটা টাইম অবধি রেগুলেটেড ছিল। প্রথম দিকে ইনিশিয়ালি বন্ধই থাকতো, তারপরে একটা টাইম অবধি সেটা রেগুলেটেড হতো। তো এই জিনিসগুলো বন্ধ বলেই যে আমরা দাবি করতে পারছি যে আমরা কেন রেস্টুরেন্টে যেতে পারছি না, আমরা কেন শপিং এ গিয়ে আমাদের ড্রেস কিনতে পারছি না, অন্য সময় হলে কি আমরা এটা দাবি জানাতাম না? নিশ্চয় জানাতাম। কিন্তু সেই সময় কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে গেছিল, কারণ তখন কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছিল। ঠিক আছে, তখন পুরো কান্ট্রি জুড়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। তো যদি এরকম অফিসিয়ালি ডিক্লেয়ার হয় যে ন্যাশনাল এমার্জেন্সি বা স্টেট এমার্জেন্সি বা কোনো রকম ফিনান্সিয়াল এমার্জেন্সি, তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইট অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া আছে? কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টও আমাদের কনস্টিটিউশনে রয়েছে এবং সেটা আমরা পরে ডিসকাস করব। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। স্টেট পলিসি, এইটা মানে কি? এটা হচ্ছে স্টেটকে কনস্টিটিউশন কিছু কিছু জায়গায় ছেড়ে রেখে দিয়েছে, যে তোমার যদি মনে হয় তোমার এইগুলোর ওপর কাজ করা উচিত, তুমি এটা করো। মানে স্টেটকে অ্যালাউ করে রেখেছে, স্টেটকে ডিরেকশন দিয়ে রেখেছে। তাই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, স্টেট যদি চায় এগুলোর ওপর পলিসি মেক করতে পারে, সেটাতে কনস্টিটিউশন কোনো বাধা দেবে না। তো এইরকম কিছু কনসেপ্ট নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ইউএসএসআর মানে রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস। ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? এটা কিন্তু অলরেডি আমরা আগের ক্লাসে পেয়ে গেছি কিন্তু এই এমসিকিউটা। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এটা কিন্তু আমি কি পয়েন্টসে বোধহয় সেকেন্ড ক্লাসেও এটা আমি করিয়েছিলাম। অবশ্যই তোমরা কিন্তু তাই জন্য আগের ক্লাসগুলো করো। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে 2/3 মেজরিটি অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের 368 এ যে অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর বলা হয়েছে, সেটা কিন্তু 2/3 মেজরিটি হলে তবেই সম্ভব, এবং এই আইডিয়াটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। এবং ইলেকশন, কিভাবে ইলেকশন হয় রাজ্যসভাতে, কি করে তার প্রসিডিওরটা কি মেনটেন হয়, সেটা কিন্তু নেওয়া হয়েছে আবারও সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, মানে এই দুটো পয়েন্ট, একটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের যে মেজরিটির কনসেপ্টটা, এবং ইলেকশন প্রসিডিওর, কি করে রাজ্যসভার মেম্বারদের ইলেকশন করা হয়, নির্বাচন করা হয়, তার প্রসিডিওরটা কিন্তু আমাদের সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তো সাউথ আফ্রিকা থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে কোন জিনিসটা নেওয়া হয়েছে, কানাডা থেকে কোন জিনিসটা নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো একটু আমরা পড়ি কম। ব্রিটেন, ইউএসএ, অস্ট্রেলিয়া এই অবধি গেলেও আমরা কিন্তু ফ্রান্স, কানাডা, জার্মানি এগুলো ওভারলুক করে বেরিয়ে যাই। ঠিক আছে, তো মানে এটা কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট, বাট এখন এগুলো থেকেও প্রশ্ন দিচ্ছে, যেহেতু একটু অফবিট জায়গা এগুলো, তাই অবশ্যই কিন্তু টেবিলটা একদম মুখস্থ করে ফেলো। আমরা পরের ক্লাসে দেখা হচ্ছে আবার আমাদের, এবং সেখানে থাকবে হয়তো কোনো এমসিকিউ এর রিলেটেড। তো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটা করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। আর তাই দেরি না করে একটা লাইক করে দাও। অনেক এফোর্ট নিয়ে ক্লাসগুলো তৈরি করছি তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তো আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো, তাহলে তারা কিন্তু অবশ্যই একটু জানিও কমেন্টে যে ভিডিও কেমন লাগছে এবং কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।